স্টাডি। আমি আজকে তোমাদের আরআরবি গ্রুপ ডির সায়েন্স ক্লাস করব। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের শিফটের প্রশ্ন কিন্তু আমরা সায়েন্সের ক্লাস করাবো। চলো, প্রথম যে কোশ্চেনটা আসে দেখো কি বলছে, চুম্বকের যে অংশ থেকে চুম্বক ক্ষেত্র রেখা বের হয় বা চুম্বক এখানে বলরেখাও বলা হয় বার হয় তাকে বলা হয়, বলছে উত্তর ও দক্ষিণ মেরু, বলছে উত্তর মেরু, আর এখানে বলছে দক্ষিণ মেরু, আর বলছে চুম্বকের মধ্যবর্তী স্থান থেকে। তার মানে চুম্বকের কোন স্থান থেকে আমাদের যে চুম্বক বলরেখা বার হয়, আমরা যদি একটি ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখো আমাদেরকে ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এখানে, এইটা হচ্ছে উত্তর মেরু এন, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তো এই উত্তর মেরু থেকে কিন্তু মনে রাখবে চুম্বক বলরেখাটা বার হয়ে এই দক্ষিণ দিকে কিন্তু আসে, ঠিক আছে, দক্ষিণ দিকে যায়। চুম্বক বলরেখা মনে রাখবে সবসময় উত্তর থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যায়। সুতরাং এখানে আমরা তোমাদেরকে জন্য এখানে রেখে দিয়েছি চুম্বক ক্ষেত্র রেখা বা বলরেখা উত্তর মেরু বা নর্থ পোল থেকে বের হয়ে দক্ষিণ মেরু বা সাউথ পোলের দিকে প্রবেশ করে, ঠিক আছে, মনে থাকবে। এটা কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডির কিন্তু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের, আমরা পুরোটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রেখেছি। তোমরা সায়েন্সের ক্লাস চাইছিলে, তোমাদের জন্য আমরা সায়েন্সের ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন কি বলছে দেখো, একটি বস্তুকে 18 সেন্টিমিটার দূরত্বে 9 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল আয়নার সামনে রাখা হলো। বলছে আয়নার দ্বারা উৎপাদিত ম্যাগনিফিকেশন হলো, এটা আমাদের বার করতে বলছে। এখন আমরা এর সলিউশনটা কিন্তু নেক্সট তোমাদেরকে পিপিটিতে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আনসার কি হচ্ছে, আনসার হচ্ছে আমাদের অপশন এ। চলে এসো, আনসার যদি এ হয় আমরা পরের পেজে চলে যাই। সবার প্রথমে আয়নার যে সূত্র আছে সেটাকে আমাদেরকে জানতে হবে কি, 1/f ইজ ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। ক্লিয়ার? যখন আমরা এই সূত্রটা জেনে গেলাম, এইবার আমাদেরকে এখানে এফ এর মান আমরা জানি, এফ এর মান হচ্ছে 9 প্লাস 9, যেহেতু উত্তল আয়নার জন্য এখানে ধনাত্মক ধরতে হবে এফটা। ইউ ইউ হচ্ছে -18, যেটা হচ্ছে বস্তু ও আয়নার সামনে থাকা, যেহেতু বস্তু থেকে এখানে দূরত্ব, সুতরাং আয়নার এটা কিন্তু ঋণাত্মক হবে, বস্তু আয়নার সামনে থাকায় এটা কিন্তু ঋণাত্মক, ঠিক আছে। আর ভি হচ্ছে প্রতিচ্ছবির দূরত্ব, যা আমরা এটা বার করতে চাইবো। প্রথমে এটা আমরা বার করে নেবো, তাহলে এখানে আমরা সবগুলো বসিয়ে দিই এই জায়গায়। ফর্মুলা যদি বসাই তাহলে 1/9 ইজ ইকুয়ালস টু 1/v প্লাস 1/-18। এখানে জাস্ট মানগুলোকে আমি বসিয়ে দিলাম। চলে এসো, এখান থেকে আমরা ভি কে সমাধান করব। তাহলে এই ভিটা মানে এই 18টা ওই পাশে চলে যাবে, তাহলে এখানে দেখো প্লাস হয়ে যাবে। তাহলে 1/v মানে হচ্ছে 1/18 প্লাস 1/9। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 3/18, মানে কাটাকুটি করলে 1/6 হচ্ছে। তার মানে ভি এর মান আমি পেয়ে যাচ্ছি, কিন্তু ভি এর মান কিন্তু আমি পেয়ে যাচ্ছি 6। আমাদের অ্যাকচুয়ালি ভি আমাদের বার করতে হবে এই কারণেই, কারণ আমাদের ম্যাগনিফিকেশন বার করার জন্য সূত্র হচ্ছে m ইজ ইকুয়ালস টু মাইনাস, আমাদের সূত্র হচ্ছে v/u, ঠিক আছে। সুতরাং এই ফর্মুলায় আমাদেরকে ফেলতে হবে। সুতরাং আমরা এখানে ইউ এর মান জানি, বাট ভি এর মান জানি না। সুতরাং আমাদেরকে এই ভি এর মানটা বার করে নিতে হবে, তাই আমরা এটা বার করে নিলাম। ক্লিয়ার হয়েছে? এবার চলে এসো, তাহলে সেটা প্রতিচ্ছবি আয়নার পিছনে এই ভার্চুয়াল ইমেজ। সুতরাং এখানে 6 সেন্টিমিটার দূরত্বে তৈরি হবে, এইটা হচ্ছে সেই 6 সেন্টিমিটার। আমাদের কিন্তু এটাও বলতে পারতো, এই পর্যন্ত প্রশ্ন করতে পারতো যে প্রতিচ্ছবি আয়নার কোথায় তৈরি হবে বা কোথায় থাকবে, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার দূরত্বে তৈরি হবে। এবার আমাদের যেহেতু ম্যাগনিফিকেশন বার করতে বলছে, তাহলে ম্যাগনিফিকেশন মানে এই সূত্রটা ফেলে দেবো। সেটা হচ্ছে কি, ম্যাগনিফিকেশন সূত্র এম মানে হচ্ছে -v/u। সবার মান বসাও এখানে, বসে দেখো 1/3 চলে আসছে। তার মানে তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে কি কি, যে 1/f ইজ ইকুয়ালস টু 1/v প্লাস 1/u, এইটা মাথায় রাখতে হচ্ছে। আর ম্যাগনিফিকেশনের যে সূত্রটা সেটা মনে রাখতে হচ্ছে -v/u। এই দুটো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা এই অঙ্ক করতে পারছো, ঠিক আছে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যেহেতু সায়েন্সের ক্লাস আমরা এই চ্যানেলে প্রথম করাচ্ছি, তোমাদের যেহেতু তোমরা কমেন্ট করছো বলে যে তোমরা সায়েন্সটাও চাইছো, ঠিক আছে, ভালো করে শোনো মন দিয়ে, তোমরা সায়েন্সটাও চাইছো। সুতরাং তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা ক্লাস করছি। তোমরা ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে জানাও,
ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আমরা এইভাবে কন্টিনিউ করব, আর যদি দেখি যে তোমাদের ভালো লাগছে না তাহলে আমরা ক্লাসটা বন্ধ করে জাস্ট ম্যাথ যেভাবে করছিলাম সেভাবেই করব। আমি চাইছি ম্যাথের সঙ্গে সঙ্গে রিজনিংটা করতে এবং সায়েন্সটা করতে। এখন এই দুটো বিষয়ে তোমাদের মতামত অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের মনে হয় ক্লাসটা ভালো লাগছে, উপকার হচ্ছে, তাহলে আমরা ক্লাসটা করব, এবং এই ক্লাসগুলো তোমরা দেখবো যে কি মানে যত বেশি ভিউজ আসবে তাহলে আমরা বুঝতে পারবো যে না ক্লাসগুলো তোমরা অনেকে চাইছো। এবং একটা লাইক করো, লাইকটা দেখে আমরা বুঝতে পারবো, এবং কমেন্ট করো। পরে নিচের বিকল্পগুলি থেকে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড জীব নির্বাচন করুন। বলছে বাঘ, মাছ, স্যালমান্ডার আর হচ্ছে পায়রা। এখন এটার উত্তর তোমরা এটা জিকের মধ্যে ধরা যায়। এটা হচ্ছে এই ছবিটার নামই হচ্ছে, এই ছবিটা আমাদের এখানে অপশন সি হচ্ছে উত্তর, স্যালমান্ডার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এটা জাস্ট মনে রাখবে যে 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডের জীব। ঠিক আছে, জাস্ট এটা একটা বায়োলজির পার্ট হিসেবে আমি তোমাদের জন্য এটা রেখে দিলাম। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, হ্যাঁ এইবারে একটা ভালো প্রশ্ন, এবং তোমাদের এখানে কিছু বোঝার বিষয় আছে যেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। বলছে সমান্তরাল সংমিশ্রণে বা সমবায়ে বলতে পারো, হ্যাঁ সংমিশ্রণে বা সমান্তরাল সমবায়ে বলো, সবচেয়ে ভালো হয় সমান্তরাল সমবায়ে সংযুক্ত 3টি রোধের ফলস্বরূপ রোধের সূত্র হলো। একটা জিনিস তোমাদেরকে আমি আগে বলি, মনে করো এই সমান্তরাল সমবায় মানে কিরকম হবে, আগে তোমাদেরকে একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো কারেন্ট এখান দিয়ে আসলো, এই গেল, গিয়ে এখান থেকে এই হয়ে বার হলো, আর একটা কি করছে সোজাসুজি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর আরেকটা মনে করো সমান্তরাল, এই যে মনে করো এরকম তার দিয়ে এরকম ভাবে কারেন্ট যাচ্ছে। তো এখন প্রত্যেকটা রোধ আছে, তাহলে এটা মনে করো R1, এটা মনে করো R2, আর এটা মনে করো R3। এখন তুল্য রোধ মানে এই তিনটে যদি এরকম সমান্তরাল সমবায়ে থাকে তাহলে এদের যে তুল্য রোধ মানে অ্যাকচুয়াল রোধটা এই তিনজনের যে যোগ হবে তা কিন্তু নয়, মনে রাখবে। মানে তুল্য রোধ মানেই যে R1 প্লাস R2 প্লাস R3 মানে এই টোটাল এতটা, এটা হতো যদি সমান্তরালে না থেকে শ্রেণী সমবায়ে থাকতো। শ্রেণী সমবায়টা কেমন, এখানে অ্যাকচুয়ালি এইগুলো রোধ এরকম ভাবে দিতে হয়। তো শ্রেণী সমবায় মনে করো এরকম একটা রোধ আছে, আবার গিয়ে এখানে একটা রোধ আছে, আর একটা গিয়ে এখানে একটা রোধ আছে, মানে এইটা মনে করো R1। এইগুলো মানে রোধ মানে বাধা, হ্যাঁ রোধ মানে বাধা। তোমরা পুরো সায়েন্সের ক্লাসগুলো পরপর করো এবং পুরো ক্লাসটা দেখো, ঠিক আছে, তাহলে তোমাদেরকে চেষ্টা করব কিছু না কিছু শেখানোর। এখন কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, যেহেতু এখানে রোধ থাকছে R1 তাহলে বাধা দেবে। আচ্ছা এখানে R2 রয়েছে তাহলে আবার বাধা দেবে, আবার R3 রয়েছে আবার বাধা দেবে। তাহলে এখানে কিন্তু কারেন্ট যদি এখান থেকে তুমি যে পরিমাণ কারেন্ট দেবে এখানে কিন্তু সেই পরিমাণ কারেন্ট তুমি ফেরত পাবে না, কিছু কম পাবে, কারণ এই রোধগুলো থাকার জন্য এখানে কিন্তু কারেন্টগুলো নষ্ট হচ্ছে। তাহলে ঠিক একইভাবে আমি যদি এখান থেকে কারেন্ট পাঠাই তাহলে এখানে এই দিকে কারেন্ট কিন্তু যখন বার হবে তখন এই রোধ 3 জায়গায় থাকার জন্য আমার কিন্তু কিছু হলেও কারেন্টটা কিন্তু নষ্ট হবে। এখন এই ক্ষেত্রে তুল্য রোধ আর এই ক্ষেত্রে তুল্য রোধ আলাদা হয়। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়, এটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী মানে পর পর এরকম পর পর থাকবে। যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য রোধটা হবে R1 প্লাস R2 প্লাস R3। মনে রাখবে এইটা দিয়ে কিন্তু তোমাদের অঙ্কও করতে দিতে পারে, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়। তো সমান্তরাল সমবায় থাকলে তার তুল্য রোধ কি হবে, তার সূত্র হচ্ছে মনে রাখবে 1/R1। এটা যেরকম 1 বাই এখানে R হয়েছে, এখানে হবে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এইখানে কিন্তু আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এটা, তুল্য রোধের যে সূত্রটা, এটা অপশন বি তে রয়েছে। খেয়াল রাখবে অপশন বি কিন্তু রাইট অ্যান্সার। অনেকে অপশন সি বলতে পারে, কিন্তু না এটা হবে না। আর এইটা হচ্ছে সমান্তরাল সমবায় না, এটা শ্রেণী সমবায়ের জন্য, আর এটা তো কোনোদিন হবেই না। চলো, এবং তোমরা যারা আরআরবি পরীক্ষা দেবে তাদের জন্য কোন বই পড়বে, ঠিক আছে, যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন তার লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। জাস্ট ওখান থেকে ভিজিট করে আসো, দেখো লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু
কোথায় লিঙ্ক পাবে বলো তো? এখানে দেখো টাইটেলের উপরে দেখো এখানে লেখা রয়েছে মোর অপশন বলে, ওই মোর অপশনে ক্লিক করলে দেখবে বইয়ের লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাবে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা ওখান থেকে বইয়ের যে প্রাইস সেটা দেখতে পাবে, মানে কি বই বলছি না বলছি সেটা তোমরা ছবি আকারে সহকারে সবকিছু দেখতে পাবে। একবার ফ্লিপকার্টে ওখান থেকে ঘুরে আসো। যারা গ্রুপ ডি দেবে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই একটাই বইয়ের মধ্যে এনটিপিসি, এলপি এবং আরপিএফ তিনটি কভার হয়ে যাবে, পুরো প্রত্যেকটাই প্রিভিয়াস শিফটের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য হলো। উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য কি? চলো, উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে, মনে রাখবে, ধনাত্মক। ডিটেলসে যদি আমরা একটু জেনে নিই, বলছে উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, কারণ উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য আয়নার পিছনে থাকে। ঠিক আছে, আয়নার পিছনের দিকে থাকে, তাই সবসময় কি হয়? ধনাত্মক হয়। বলছে প্রতিফলনের সূত্র অনুযায়ী সামনে থাকা বস্তুদের জন্য প্রতিচ্ছবি সর্বদা আয়নার পিছনে বা ভার্চুয়াল, যেটা আমরা আয়নায় দেখি সেটা ভার্চুয়াল ও ছোট হয়। ঠিক আছে, আকারে ছোট হয়, যেহেতু এখানে উত্তল আয়নার কথা বলেছে, আকারে কি হয়? ছোট। তো আমরা গাণিতিক চিহ্নবিধি অনুসারে উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক হিসেবে ধরা হয়, অর্থাৎ এখানে অপশন সিটা হচ্ছে রাইট আনসার। এটা জাস্ট তোমাদেরকে একটু জেনে রাখতে হবে, এগুলো জাস্ট তোমাদেরকে মনে রাখলে এগুলো পরীক্ষা আসলে সঙ্গে সঙ্গে পেরে যাবে। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্ন বলছে যখন কবিতা কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যালুমিনিয়ামের কিছু দানা যোগ করেন, কারণ এটি গঠন হয়েছে, তো যোগ করার ফলে কি গঠন হয়েছে সেটা আমাদেরকে বার করতে বলছে। তোমরা ক্লাস কেমন লাগছে একটা ছোট্ট কমেন্ট করে দিও। ঠিক আছে, তোমাদের একটা মূল্যবান মতামত আমার অবশ্যই জানা দরকার, যেহেতু আজকে আমি প্রথম ক্লাস করছি। ঠিক আছে, কেমন লাগছে না লাগছে, যেহেতু আমরা এর আগে আমাদের মোটামুটি 29-30টা মতো ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। ঠিক আছে, তো তোমরা আগের ক্লাসগুলো ম্যাথে যারা দেখো ওইগুলো দেখে আসো, এবং আমরা রিজনিং এর ক্লাসও শুরু করে দিয়েছি। রিজনিং এরও কিন্তু আমাদের 2-3টে মনে হয় ক্লাস হয়ে গিয়েছে, রিজনিং ক্লাসগুলো দেখে নাও, সব প্লেলিস্ট করা আছে আলাদা করে। সুতরাং আজকে যেহেতু প্রথম আমরা ক্লাস করছি, একটু তোমাদের কমেন্ট করে জানাও তোমরা। হ্যাঁ, বিক্রিয়াটা দেখো, 2Al প্লাস 3CuSO4, এই যে হচ্ছে কপার সালফেট, তাহলে Al2SO4 হোল 3 প্লাস 3Cu, মানে কপার বেরিয়ে যাচ্ছে। তো এখন এই যে সমীকরণটা, এটা তোমাদেরকে জাস্ট মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এটা কেমিস্ট্রির একটা অংশ, এটা জাস্ট মুখস্থ রাখতে হবে। এবারে আমাদের তাহলে কি উৎপন্ন হচ্ছে? এই যে Al2SO4 হোল 3। চলে এসো, তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে কি বলছে, যখন একটি পদার্থ একত্রিত হয় O2 এর সঙ্গে, O2 মানে কি বলতো? অক্সিজেন এর সঙ্গে, এটি বলছে বাতাসে দ্রবীভূত হয়ে যায়। তারপরে বলছে রিডিউস হয়, তা বলছে উজ্জ্বলতা ফিরে আসে, তারপর বলছে অক্সিডাইজাইট হয়। তো এখন এখানে আমাদের কোন অপশনটা হবে তোমরা প্রত্যেকে জানাও। এই O2 সঙ্গে যখন আমাদের কোনো কিছু একত্রিত হয় পদার্থ, তখন কিন্তু যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে অক্সিডাইজাইট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে আমাদের অপশন ডি কিন্তু রাইট আনসার। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে এসো নেক্সট কোশ্চেনে যাব, এগুলো কিছু মনে রাখতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে মেন্ডেল তার পরীক্ষার মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি, এটা হচ্ছে কোনটি, হ্যাঁ, কোনটি ব্যবহার করেননি। তার মানে আমাদেরকে জানতে হবে কি কি ব্যবহার করেছিল, তাহলে আমরা এর উত্তরটা করতে পারবো। ঠিক আছে, অপশনগুলো রয়েছে পাতার আকৃতি, বীজের আকৃতি, ফুলের রং, মটর গাছের দৈর্ঘ্য। তাহলে মেন্ডেলিভ যে পরীক্ষা করেছিল মটর গাছের উপরে, যেটা পরীক্ষা করেছিল, তো তার জন্য এখানে কোনটার উপরে গুরুত্ব দেননি বা সেটা বিষয়ে ভাবনা চিন্তা করেনি। পাতার আকৃতি, বীজের আকৃতি, ফুলের রং, আর হচ্ছে তোমার মটর গাছের দৈর্ঘ্য। এখানে আমরা সবাই জানি যে মটর গাছের দৈর্ঘ্য সে লম্বা বেটে এরকম ব্যাপার ছিল, সুতরাং এখানে দৈর্ঘ্যটা নিয়ে কাজ করেছিল। ঠিক আছে, এবার আমরা একটু জেনে নেব যে তিনি 7টা বৈশিষ্ট্য, মেন্ডেলিভ কি করেছিল, 7টা বৈশিষ্ট্য যার উপরে জোর দিয়েছিল। এক হচ্ছে বীজের আকৃতি, এটা মসৃণ না কি কুঁচকানো, বলছে বীজের রং হলুদ নাকি সবুজ, সেটাও কিন্তু করেছিল। আচ্ছা, ফুলের রংটা কি বেগুনে না সাদা,
এই ফুলের রঙের ওপরেও কিন্তু গুরুত্ব দিয়েছিল। আচ্ছা, ফুলের অবস্থান বলছে কাণ্ডের পাশে না শীর্ষে, কোথায় অবস্থান করছে সেটাও কিন্তু এখানে মেন্ডেলিভ কিন্তু গুরুত্ব দিয়েছিল। এবং বলছে ফল এর আকৃতি ফোলা না কুচকানো, ফলের রং সবুজ না হলুদ, এবং গাছের দৈর্ঘ্য লম্বা না বেটে। তার মানে মেন্ডেলিভ কিন্তু এই 7টা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছিল। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, আরআরবিতে যে সমস্ত প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আরআরবি তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে বা এনটিপিসি পরীক্ষা দেবে, এনটিপিসি বা এএলপি বা আরপিএফ, তোমরা যে পার্টিরই পরীক্ষা দাও না কেন, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও। এইখান থেকে এই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবার নতুন একটা প্রশ্ন তৈরি করে তোমাকে দেবে, এটাই হবে। কারণ 25 শিফটে যেহেতু প্রশ্ন হয়েছে, আবার 25 শিফটে প্রশ্ন করতে হবে, সুতরাং প্রশ্ন কোথায় পাবে, এত প্রশ্ন না করে কিন্তু ঠিক এইগুলোকেই ঘুরিয়ে ঘুরিয়ে ও এখানকার শিফটের প্রশ্ন এখান থেকে তুলে নিয়ে একটা নতুন সেট করে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, এটা আমার ধারণা। তো সুতরাং তোমরা প্রিভিয়াস ইয়ারটা একটু যদি কেউ ঠিকঠাকভাবে দেখে যেতে পারো না, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, কারণ এই সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তো যাই হোক, তোমরা প্রিভিয়াস ইয়ারের বইয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বইটার লিঙ্ক দেখে নিতে পারো। চলো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি পাতার আকৃতির উপরে মেন্ডেলিভ গুরুত্ব দেয়নি। মেন্ডেল কিন্তু পাতার যে আকৃতি ছিল তার উপরে কোনো গুরুত্ব বা বৈশিষ্ট্য নির্বাচন করেননি, সুতরাং এখানে অপশন এই রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে সকল হাইড্রোকার্বনের দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বৈত বন্ধন আছে, মানে দ্বিবন্ধন, তাকে বলা হয় সম্পৃক্ত যৌগ, অজৈব যৌগ, অসম্পৃক্ত যৌগ, আর হচ্ছে প্রাকৃতিক যৌগ। দেখো, এখানে আমাদের সবার প্রথমে জানতে হবে যে এই সম্পৃক্ত যৌগ মানে হচ্ছে সিসি ওয়ান বন্ধন, ঠিক আছে, একক বন্ধন, তাই এটি ভুল, এটা আমাদের নিতে পাচ্ছি না। আচ্ছা, অপশন বি বলছে কার্বন হাইড্রোজেন থাকলেই তার জৈব যৌগ, তাই এটি ভুল, ঠিক আছে, যেহেতু এখানে এখানে হাইড্রোকার্বন রয়েছে, সুতরাং এটা জৈব যৌগ হবে, সুতরাং অজৈব যৌগ হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, যেখানে মনে রাখবে এই কার্বন আর হাইড্রোজেন থাকবে, সেখানে তাহলে কি হয় বলতো, সেটা হয়ে যাবে জৈব যৌগ, ঠিক আছে, সুতরাং এখানে হাইড্রোকার্বন দুটো আছে, সুতরাং এটা কিন্তু আর অজৈব যৌগ হচ্ছে না, তাহলে দুটো অপশন আমাদের বাদ চলে গেল। এর হচ্ছে অপশন সি হচ্ছে অসম্পৃক্ত যৌগ হচ্ছে ডবল বা ট্রিপল বন্ধন থাকে, তাই এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা। আর প্রাকৃতিকে বলছে এটা নির্দিষ্ট কোনো বন্ধনের উপর নির্ভরশীল নয়, প্রাকৃতিক যে সমস্ত আমাদের আছে এগুলো নির্দিষ্ট কোনো বন্ধনের উপর ডিপেন্ড করছে না, তাহলে এখানে সঠিক আনসার কিন্তু আমরা করে আসবো অপশন সি। অপশন সি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? চলো, আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে যদি কেউ পড়তে চাও, আমরা ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ পড়াচ্ছি, ঠিক আছে, আপাতত আমাদের ম্যাথের ব্যাচটা শুরু হয়েছে। এবার অনেকে আমাদেরকে বলছে সায়েন্স এবং রিজনিং এর ব্যাচ করতে, কিন্তু আমরা এই মুহূর্তে ম্যাথের ব্যাচটা করছি, ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। একবারই পেমেন্ট করতে হবে, 399 পেমেন্ট করলে তোমরা কিন্তু 3টে মাস ম্যাথটাকে কিন্তু একদম ধরে ধরে করতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ একদম জিরো থেকে। যারা ম্যাথে কিছুই জানো না, অনেকে আবার ভাবছো যে আমরা কেন এরকম টাকা দিয়ে পড়বো, আমরা তো ইউটিউবে ফ্রিতে ক্লাস পাই প্রচুর। ব্যাপারটা হচ্ছে, মনে রাখবে টাকা দিয়ে পড়লে তোমারও কিন্তু একটু কি বলবো, একটু জ্বালা করবে, আমাদেরও একটা ইচ্ছা থাকবে যেন তোমাদেরকে রেগুলার ক্লাস দিই, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, তুমি কিন্তু টাকা দিয়ে ক্লাস করলে দেখবে তোমার কিন্তু ক্লাস করার প্রবণতা প্রচন্ড পরিমাণে বাড়বে এবং শেখার আগ্রহটা তৈরি হবে, ঠিক আছে। এই সামান্যটা টাকা, এটা কিন্তু তোমাদের হয়তো আমাদেরকে দিতে হচ্ছে, বাট 3টে মাস তোমরা পড়বে, ঠিক আছে, চাকরি পেয়ে গেলে মনে করবে এরম টাকা তখন তুমি 10 গুণ হলেও তখন বলবে আগে জানলে দিতাম, এরকম মনে হবে। তো সুতরাং ম্যাথটাকে যদি ধরে ধরে করতে চাও, আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো, আমরা স্পেশালভাবে তোমাদেরকে গাইড করছি। মনে রাখবে স্পেশাল ক্লাস মানে স্পেশালি হয়, ঠিক আছে, ওখানে কিন্তু স্পেশালভাবেই আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছি। যাদের মনে হয় আমরা আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে চলে আসতে পারো। পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি সঠিক? বলছে প্রতিটি হরমোনের জন্য এটি একটি নির্দিষ্ট প্রোটিন, বলছে প্রতিটি প্রোটিনের জন্য এটি একটি নির্দিষ্ট জিন, বলছে প্রতিটি প্রোটিনের জন্য আছে একটি নির্দিষ্ট আরএনএ, প্রতিটি হরমোনের জন্য
একটি নির্দিষ্ট ক্রোমোজোম আছে। সঠিক উত্তর কি হবে? দেখো সবার প্রথমে এখানে আমরা উত্তর হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ডিটেলসে আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীকালে। এইভাবে পড়লে হবে তো নাকি? এরকম ভাবে তোমাদের যে আমরা সায়েন্সটা তোমাদেরকে বলছিলাম, তোমরা সায়েন্সটা করাতে বলেছিল অনেকে, তো যদি আমরা সায়েন্সটাকে যদি এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে কি তোমরা মোটামুটি তোমাদের ক্লিয়ার হচ্ছে, ধারণা তৈরি হচ্ছে? হ্যাঁ, একটা ক্লাসে হবে না, পরপর ক্লাস করতে হবে, ওই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, লাইক করে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, একটা কমেন্ট করে রাখো, তাহলে দেখবে আমরা যখনই ক্লাস দেবো তখনই দেখবে তোমাদের সামনে ইউটিউবের সঙ্গে সঙ্গে চলে আসছে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সব লিঙ্ক কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম শেষের দিকে পাবে। অপশন বি বলছে প্রতিটি প্রোটিনের জন্য এটি একটি নির্দিষ্ট জিন, বলছে একটি জিন হলো ডিএনএ এর নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশনা দেয়। বলছে এখানে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন হচ্ছে প্রক্রিয়ার জিন থেকে এমআরএনএ তৈরি হয় এবং এটি রাইবোজোমে গিয়ে প্রোটিন সংশ্লেষ করে। তাই প্রত্যেক প্রোটিনের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। ঠিক আছে, চলো এখানে আমাদের তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বন্ধুরা, তোমাদেরকে এই অঙ্কটা, অর্থাৎ এটা ফিজিক্সের অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্সের অঙ্ক। তো এই ফিজিক্সের অঙ্কটা তোমাদেরকে আমরা HW দিয়ে দিলাম। এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এটার উত্তর কত হবে। ঠিক আছে, এবং ক্লাস কেমন লাগছে একটা ছোট্ট কমেন্ট করে দিও। যেহেতু আজকে আমরা প্রথম ক্লাস শুরু করেছি, আমরা এইভাবে পরপর চেষ্টা করছি ক্লাস নিয়ে আসার। তো ক্লাস কখন কি হয় না হয় তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। চলো, এবং যারা বই নেবে, কি বই পড়বে না পড়বে আরআরবির জন্য, সব পরীক্ষার জন্য, ঠিক আছে, সমস্ত পরীক্ষার জন্য, যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য দেখবো এই একটাই বইয়ের মধ্যে সব আছে। ঠিক আছে, আমি এমন একটা বই তোমাদেরকে দিচ্ছি যা কিনা প্রত্যেকটা পার্টি কভার হবে, দামও অল্প, এই মুহূর্তে প্রাইস কম চলছে, একবার ভিজিট করে আসো লিঙ্কটা থেকে। চলো, প্রত্যেককে তাহলে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকে একটু জানিও যদি আমরা এইভাবে ক্লাস তোমাদেরকে দিই কেমন হয়।